একটা মরা মায়ের দুধ খাচ্ছে একটা শিশু। আমি অনেক কষ্ট পাই যে আমার পিতা মাতা, আমি কোনোদিন পরিচয় দিতে পারলো না যে এই আমার মা, আমার বাবা। রাইফেল মেশিন গান দিয়ে নির্বিচারে গুলি এবং সে পৈশাচিক উল্লাস আনন্দ যে মানুষ দৌড়াচ্ছে, গুলি করে মারতেছে, মানুষ মারা যাচ্ছে। প্রায় 2 ভাই এই যে বৌদ্ধভূমির কাছে যখন আসলাম, আসি দেখি শুধু লাশ আর লাশ, কোনো জীবিত লোক নাই। চারিদিকে হাহাকার, মৃত্যু যন্ত্রণা, মানুষের ছটফট, লাশের সারি, ডিগায় ডিগায় লাশ পার হতে হচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, সে ভয়াবহ দৃশ্য। 19শে মে দিনগত রাত্রে আমাদের যেখানে দাঁড়ানো আছে বদ্ধভূমির পুরো হোয়াইট ব্রিজের কিছু জায়গাটা দেখা যাচ্ছে, এটা ছিল বেঙ্গল নদীর একটা শাখা। এই নদীপথে যেমন আমাদের পাশে ডাক পুছিয়ে দেখা রামপাল, মোংলা, কচুয়া, বাজুয়া, শরণখোলা, লক্ষ্মীখোলা, গোয়ালগঞ্জ, ফরিদপুর, বরিশাল, বাগেরহাট, বিভিন্ন থানার থেকে সমস্ত হিন্দুরা আসছিল। এরা শরণার্থী একতাবদ্ধভাবে ভারতে যাবে তাই। কিন্তু আমাদের যে জায়গায় বর্তমান বদ্ধভূমি স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে, টোটাল এই জায়গাটা ছিল উঁচু জায়গা, এখানে জোয়ারের পানি উঠতো না। এরা নদী পথে এসে সবাই আশ্রয় নিয়েছিল এই উঁচু জায়গায়। এই লোকে সব আইছিল রামপাল, ভুটিকাটা, মোংলা, ফরিদপুর, বরিশালের দিকে। খুলনা অঞ্চলে এবং বিশেষ করে খুলনার তৎকালীন বাগেরহাট মহকুমা এবং বরিশালের পিরোজপুর, গোপালগঞ্জ, এই অঞ্চল থেকে যখন পাকিস্তানি সেনাবাহিনী হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট শুরু করে, তখন এই এলাকার মানুষ তারা জীবন বাঁচানোর তাগিদে তারা দেশের মায়া ত্যাগ করে, বিধিবাড়ি ত্যাগ করে তারা ভারতে আশ্রয় নেওয়ার জন্য চুকনগর বাজারে নিয়েছিল। ভদ্রের মধ্যে আসছিল যারা, তারা চুকনগর বাজারে আশ্রয় নিয়েছিল। 19 তারিখ আমার মনে হয় 60-70 লোক হবে এখানে, আমার দেখা মতো। নৌকো যোগে আইছিল, কত লোক তার কোনো ইয়ে নেই। 20 তারিখে যে লোক দেখলাম, মানে কোথাও কোনো জায়গা নাই মানুষের। আবার বৃদ্ধ বনিতা, সবার ভিতরে কি উৎকণ্ঠা, কি বেদনা, কি অবস্থা, সেটা। এত লোক জড়ো হওয়ার কারণ কি ছিল? 2-3 লক্ষ মানুষ হবে তখন সব পথে। এত লোক জড়ো হওয়ার কারণ আমাদের এই চুকমাগর মানে ডুমুরিয়া থেকে আমাদের মানে পূর্ব অঞ্চলে যে কটি এলাকাটা মোটামুটি তখনও পর্যন্ত প্রায় 40% উপরে হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। আর পাকিস্তানের বাহিনী বিশেষ করে হিন্দু এলাকায় ওই সময় তারা অত্যাচার শুরু করে। তো সেই কারণে ওই অঞ্চলের মানুষ তারা চিন্তা ভাবনা করলো যে এই অবস্থায়, ইতিমধ্যে ওখানে কয়েকবার কিলিং হয়েছে, ছোট ছোট কিলিং হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, ধর্ষণ হয়েছে। তো তারা আর থাকা নিরাপদ মনে না করে একসঙ্গে তারা একটা অঘোষিত ঘোষণা বলা হয়, মানে সবার ভিতরে সংবাদ ছড়াই গেল যে আমরা দিন আমরা রওনা হয়ে যাবো, ভারতে যাবো, যেহেতু এখানে থাকা নিরাপদ না। আমরা বলি শরণার্থী জীবনের দায়, তারা হিন্দু সমাজের লোক ভারতে যাচ্ছিল। এই ঘ্যাংরাই নদী আর ভদ্রা নদী দিয়ে হাজার হাজার লোক সেদিনকে এখানে হাজির হয়েছিল। অসংখ্য নৌকা আমি দেখেছি যে এই নদীতে প্রায় 4-5 কিলোমিটার জায়গায় নৌকা ছাড়া কোনো জায়গা ছিল না। আর মানুষ আসছে স্রোতের মতো, এখান থেকে আবার যাচ্ছে স্রোতের মতো। তখন খুলনা থেকে চোখনগর ছিল কাঁচা রাস্তা, আর সাতক্ষীরা থেকে চোখনগরের যশোর পাকা রাস্তা। কেরের দিক থেকে দুটো খান সেনাদের গাড়ি আসে, একটা গাড়ি শুকনগরের বাজারের দিকে যায় আর একটা গাড়ি এই বৌদ্ধভূমির দিকে আসে। জিপ গাড়িটা তার 5-6 জন সৈন্য নিয়ে ওরা ওই রাস্তা দিকে এগোলো। আমি এবং আমার আব্বা, ওই আমার জমি, ওই জমিটি আমি এবং আমার আব্বা পাটের জমিতে ঘাস মারছিলাম। হঠাৎ আমার আব্বা বলতো ওই দেখ মিলিটারি গাড়ি আসছে শিখে বাড়ির ভিতরে। এখন আমি ওখান থেকে বাড়ির জমি থেকে 150 থেকে 200 এক দড়ি বাড়ির ভিতরে যাই পৌঁছানোর সাথে সাথে গাড়িটি ওখানে এসে আমার আব্বার তোলের কাছে দাঁড়ায় কি জিজ্ঞেস করলো তা বলতে পারবো না বাবা, কি বললো তা বলতে পারবো না।
এখন আব্বার কাছে ছিল একটা কাশি, তাই দেখলাম শুধু আমরা দাঁড়াই ওই কাশি দিয়ে উঁচু করলো, করার সাথে সাথে আমার আব্বাকে প্রথম গুলি করেছে। বিকট শব্দে একটা গুলির আওয়াজ হয়। গুলির আওয়াজ হওয়ার পরে এখান থেকে অনেক লোক, নদীতে সবেমাত্র ভাড়া লাগছে, ওরা নিচে নেমে গেছে ভয়ে। প্রথম গুলি করলো ওই জমিতে প্রথম গুলি করতে না, গুলি করার সাথে সাথে তখন এই অঞ্চলের যত লোক গুলির শব্দ শুনিয়ে সব যে যেখান থেকে বাড়িতে ঘর ছাড়া হয়ে গেল। দ্বিতীয় গুলিটা করেছিল আমাদের বাড়ির পাশে সুরেন্দ্রনাথ কুণ্ডু নামে এক ভদ্রলোক ছিলেন, ওনার গায়ে। তারপর ওরা একটানা বিরাস করে। ঢুকে বাজারে তো অসংখ্য মানুষ, কোথায় যাবে? ও পাশে নদী, তো যাওয়ার কোনো জায়গা নেই। তখন যে যেখানে পুকুর গাছে উঠেছে, পুকুরের ভিতরে প্রত্যাবাদ হয়েছে, এরকম ভাবে তারা আমাদের আসলে এসে নেওয়ার পরে ওরা গ্রামে বাজারের ভিতরে ঢুকেছে, ঢুকে নির্বিচারে গুলি। আমিও আমার জীবন বাঁচানোর তাগিদে আমিও দৌড়ে, আমি তখন যেহেতু ক্লাস 10-এর ছাত্র, আমি নদী পার হলাম। আমি নৌকায় করে নদী পার, নৌকা পারে লাফালাই পার হয়ে গেলাম। আমার একটা ট্র্যাজেডি, খুব দুঃখজনক ঘটনা, একটা মহিলা পড়ে যাচ্ছে নৌকায়, আমি তারে সারিয়ে ধরেছি, স্রোত ভাটা কাল শুরু হয়েছে, আমি সে মহিলার শাড়িটা আমার হাতে রয়ে গেল, কিন্তু তার বাঁচাতে পারলাম না, সে বিষে চলে গেল। গুলি শুরু হয়েছিল 10:30 11টার দিকে, গুলি যখন থামলো 4:30 5টার দিকে, তখন আমরা আস্তে আস্তে সব বাড়ির দিকে এক এক করে আসতে লাগলাম। বাড়ি এসে দেখি আমার আব্বারে যে জায়গায় গুলি করেছে, আমার মা আমার আব্বারে নিয়ে বসে আছে। এখন আমার মা বলছে, বাবা দেখ, ওই দেখ মানুষ হাজার হাজার লোক মারা গেছে, ওখানে অসহায় লোক পড়ে আছে কিনা, কি খোঁজ খবর নিয়ে বাবা। আপনার বয়স তখন কত? আমার বয়স তখন 32। তখন আমি এই মা বললার সাথে সাথে আমি বললাম, মা তাহলে আমি দেখি আসি। মা ওই লাশ ওখান থেকে 1 পায়ে 2 পায়ে আমি এই দিকে আসতে লাগলাম। আসতে আসতে দেখি একটা মেয়ের গুলি লেগেছে হাঁটুর কাছ থেকে, চিৎকার করছে, কাকা আমার জল, কাকাটু জল। সেই মেয়েটা হাতে তোলার সাথে সাথে ওইখান থেকে পানি দেওয়ার সাথে মেয়েটা আমার হাতে কারণ মারা গেল। তখন এখানে দাঁড়াই দেখি ওই যে লাশটা, ওইখানে আস্তে আস্তে ওইখানে যাই দেখি একটা মরা মায়ের দুধ খাচ্ছে একটা শিশু। তখন চিন্তা করলাম, এই শিশুটি নড়তেছে, অথচ এখানে কোনো লোক নেই, কারণ কি? তখন আমি একটু জোর গুলায় আওয়াজ দিয়ে বলছি, এ কাদের মেয়ে, তোরা নিয়ে যা। কোথায়? শুধু লাশ আর লাশ, কোন জিনিস? মেয়ে রক্ত মাখা মেয়েটাকে কোলে নিয়ে কাদের পরে নিয়ে চিন্তা করতে, হায় রে খোদা, এ কি লীলা। এই চিন্তা করে মেয়েটাকে চিন্তা করলাম যে কোন জাতির মেয়ে, আমি একটু দেখি। তখন দেখি যে মায়ের দুধ খাচ্ছিল, তার কপালে সিঁদুর, হাতে ছাতা। তখন চিন্তা করলাম এই হিন্দু সমাজের মেয়ে। আমার তখন বয়স ছিল 6 মাস। আমি এত কিছু জানি না, বুঝি না, কিন্তু যাদের কাছে লালন পালন হয়েছে তাদের কাছে শুনছি, তারা আমার বলেছে। আমি তাদের কাছে দুঃখ পেতাম, কষ্ট পেতাম, আমার মনে হতো যে আমার কোথায় না কোথায় বাবা। তখন তারা বলতো যে তোমার মা বাবা তো মারা গেছে গুলি করে, আমরা মানুষ করেছি, ঈশ্বর ভাইয়ে তোমার দেশে আমরা লালন পালন করি। তখন শুনে আমার খুব কষ্ট লাগতো, আমি কান্দাকাটি করতাম। আমি অনেক কষ্ট পাই যে আমার পিতা মাতা, আমি কোনোদিন পরিচয় দিতে পারলো না যে এই আমার মা, আমার বাবা, আমি কোনোদিন পরিচয় দিতে পারিনি। পরের দিন সকালবেলায় আমার আব্বা বলতে, চলো দিন আমার বাড়ির দিকে যাই, তোমার মা তোমার দাদা বাড়িতে আছে, দেখি কি অবস্থা। এখন বাড়িতে আসছি, বাড়িতে এসে আমার বড় ভাই, আমার আব্বার, আমি এইখানে কিন্তু লাশের ভিতরে ঢুকতে সাহস পায় নাই, রক্তের একটা বিকট গন্ধ। সেই রাস্তায় দিয়ে হাঁটতে হাঁটতে গেছি, যাই এই রাস্তায় দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে কৃষ্ণনগর বাজারের দিকে গেছি। তারপরে বাজারে আসলাম, বাজারে এসে তো আর এক দৃশ্য, যেখানে সে লাশের দোকানের সামনে, ঘরের সামনে, ছোট ছোট ক্যানেল, ছোট ছোট গলিতে মানে লাশ আর লাশ, লাশ আর লাশ, হয়তো 1 জন বেশি আছে। এই গ্রামের দিকে আসলাম, বাজারের দৃশ্য কি ভয়াবহ, মানে আমার সে চোখে কেউ বসে আছে, এটা দেখছি বসে আছে, গুলি লাগছে কিন্তু বোঝা যাচ্ছে না, বসে আছে। ওই বট শিকড়ে নিচ্ছে, অসংখ্য শিকড়, তো নদীর তার শিকড় বাড়ে, বিশাল ধরেন 30-40 হাত বেয়ে দিয়ে
ওই নদীর ওই নদীর পাড়ে তখন মাটি হয়ে গেছে, শিকড়ের ভিতরে আমরা 50টি লাশ পাইছিলাম, 50টি পাওয়ানো জন। সেখানে আমাদের শুকনগরের আমাদের কাকা বাবুরাম বিশ্বাস, তাকেও সেখানে পাইছিলাম, এবং 50 থেকে 55 জনের লাশ সেখানে পাইছিলাম। এবং নদীর সাইডে কাশবন, খড়গা গাছ, এই গাছের ভিতরে মানুষ পলাইছিল। সেখানে ওরা নৌকায় উঠে, নৌকায় করে ওই খেয়াঘাট ছিল, খেয়াঘাট থেকে নৌকা নিয়ে তারা ওই গাছের গোড়ায় কত একটা মানুষের শব্দ শুনেছে, গুলি করেছে, নির্বিচারে গুলি করেছে। আমরা ওই নদীর সাইডে যে লাশগুলো ছিল, লাশগুলো আমার অনেক বিষয় গেছিল ওই জ্বরের পানিতে পরে। ওই যখন নদীতে জোয়ার ভরে যেত তখন ওই লাশ নিয়ে ওই কিছু জায়গা পাশে নিয়ে রাখতো, রেখে ওই বড় বড় লাশের পায়ে একসঙ্গে দড়ি রাখতো, দড়ি বেঁধে নিয়ে চলে যেত ভোটার স্রোতে অনেক দূরে ওই বড় বড় উলা গাছ পাওয়া গেছে, তোকে বেঁধে রেখে আসতো যাতে আবার জোয়ারের সময় ফিরে না আসে। এইভাবে আমাদের এখানকার লাশগুলো পরিষ্কার হয়েছে। শুকনগর বাজারের লাশগুলো সব বাজারে যারা জ্ঞানী গুণী লোকজন ছিল, সামাজিক লোক ছিল, তারা এই লোকজন দিয়ে শুকনগর বাজারের লাশগুলো সব পথের মধ্যে ফেলাইছে। 44 জন লোকে এই লাশ তারা ডিসপোজালের কাজে ব্যস্ত ছিল, মানে নিয়ে যেতে ছিল। তারা যেহেতু নিজেরাই আলোচনা করে নিয়েছিল যে আমরা 44 জন লোক 4400 লাশ ফেলে এক জায়গায় আমরা একটু বিশ্রাম নেব। এর আগেও যেহেতু অনেক লাশ, বিশ্রাম নেওয়া যাবে না, লাশ ফেলতে হবে। তো সেই জন্য তারা এক জায়গায় বসে একটু একটু কাজ করালো, তারা বিড়ি সিগারেট খাওয়া, একটু পান টান খাওয়া, আর লাশ নিয়ে ফেলা তো একটা কঠিন কষ্টের ব্যাপার। কিন্তু ওরা লাশ ফেলবার সময় যে সমস্ত লাশের হাতে মহিলাদের চুরি, পুরুষদের পকেটে টাকা, তারপরে গাড়ির টাকা, তারপরে সোনা রূপা, এই সমস্ত জায়গা ছিল। তারা এইগুলো ওই লাশের কালেকশন করে তারা, আমরা শুনেছি তাদের কাছে 2-3 বস্তা টাকা তারা অলরেডি কালেকশন করেছিল, এবং 2-3 শের, তখন কেজি শের ছিল, 2-3 শের সোনা, 5-6 শের রূপা। তারা এইগুলো তারা বললো কি যে নিজেরা আলোচনা বললো যে আমাদের ধোয়ানোর দরকার নেই, তোমরা 400 লাশ ফেলো, যত লাশ ফেলবো তত তোমরা। মানে 44 জন যারা লাশ ফেলার কাজ করেছে তার বাইরেও অসংখ্য লাশ ফেলা হয়েছে। সেই সব হিসাব করলে তাদেরকে এই ওরালি তারা যেটা বলেছে সেটা হিসাব করলে হয়তো 25-30 লোকের লোক হবে। কোনো মুক্তিযুদ্ধের ইতিহাসে এক জায়গায় মাত্র 5-6 ঘন্টার ভিতরে এত জীবন কেউ দেয় নাই কোনো মুক্তিযুদ্ধ। এমনকি আমাদের যে মুক্তিযুদ্ধের ইতিহাস সেটা হচ্ছে 15 খণ্ড, সেই 15 খণ্ডের কোথাও এইটা লেখা নাই।